আজকের দিনটা অত্যন্ত আনন্দের একটি দিন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। পৃথিবীর ইতিহাসে যা কোনোদিন কোনো রাষ্ট্রে সংগঠিত হয় নাই, সেটি আজ বাংলাদেশে সংগঠিত হয়েছে। একটি হুঙ্কারে সবকিছু এলোমেলো হয়ে গেছে, সবকিছু ঠান্ডা, একদম পথে চলে এসেছে। খালি মারছে ভাবিকে শুরুটা করছে আমরা দিতে না, মাশাআল্লাহ কলিজাটা বড়। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে কালাচান। সোনার চান বলার সুযোগ নেই দর্শক। এরা ভাবে নাই যে বাঘের উপর টাগ আছে। আলহামদুলিল্লাহ তিনটা খায়া দিচ্ছে। আজকের দিনটা ওয়ান কাইন্ড অফ চান দিন। দিনভর আপনাদেরকে নানান সুখবর দেওয়ার পরে লেট নাইটে এসে আরো একটা সুখবর দিচ্ছি। বিএনপিকে বাদ দিয়ে, বিএনপিকে চপেটাঘাত করে নতুন বাংলাদেশের শুভযাত্রা। হ্যাঁ, বিএনপি অবাক, কিন্তু আপনারা জানেন না যে কি ঘটেছে। এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা এবং জনগণের বিজয়। এরকম ঘটনা ঘটতে পারে, আর এরকম ঘটনা তো ভাই পাকিস্তান, ইন্ডিয়া, আমার মনে হয় উপমহাদেশে খুঁজলে এই ঘটনা পাবেন না। উনার আসল রূপটা, উনি পাক্কা খেলোয়াড় তো ভাই, উনার বুকের পাটাটা এত বড় ভাই, এত বড়। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক জাগানো খবর তৈরি হয়েছে। হয়তোবা ইতিমধ্যে খবরের কিছু অংশ আপনারা শুনেও ফেলেছেন, কিন্তু ভেতরের খবরটা কি সেটা হয়তো পরিপূর্ণভাবে জানার অবকাশ তৈরি হয়নি, কিংবা হয়তো হয়েছে। চাঞ্চল্যকর একটা খবর তুলে এনেছে আজকের বিশ্ব মিডিয়ার টপ অফ দ্য নিউজ হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকের বিশ্ব মিডিয়ার টপ অফ দ্য নিউজ হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম টপ অফ দ্য নিউজ হয়েছেন এই কারণে যে বাংলাদেশের এই প্রথমবার সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় শীর্ষ টপ 15 জন অফিসার আত্মসমর্পণ করেছেন আন্তর্জাতিক আদালতে। দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছে প্রশংসিত হচ্ছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তারা তিনজনকে নিয়ে আলোচনার শীর্ষে এখন বিশ্ব মিডিয়া থেকে শুরু করে, বিশ্ব নিউজ পেপার থেকে শুরু করে, বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তরে বাংলাদেশি মানুষ যারা আছেন, বিশেষ করে বাংলা ভাষায় যারা কথা বলেন, তাদের ভিতরে আজকে আলোচনার চায়ের টেবিলে, কফি শপে আলোচনার বিষয় হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 জন শীর্ষ কর্মকর্তা, যারা একেবারে শেখ হাসিনা যাওয়ার পরে 15 মাস যাবৎ তারা শশ পদে নয়, বরঞ্চ এরই মাঝে 15 মাসে তারা বিভিন্ন প্রমোশন নিয়েছিলেন আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে। ঠান্ডা মাথায় ওয়াকারুজ্জামান যে হ্যান্ডেলিং করেছেন, সেই জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও কিন্তু আজকে প্রশংসা হচ্ছে। আমরা ওয়াকারুজ্জামানকে নিয়ে আলোচনা করি, অনেক সময় সমালোচনা করি, দোষ ত্রুটি ভালো মন্দ নিয়ে পর্যালোচনা করি। পর্দার অন্তরালয়ে কিন্তু ওয়াকারুজ্জামান যে কঠিন অবস্থায় আছেন এই বিষয়টা আজকে ক্লিয়ার। ওয়াকারুজ্জামানের পরের র্যাঙ্কে যারা আছেন এমন 15 জন অফিসার কিন্তু আজকে হাজিরা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, 54 বছরের বাংলাদেশের প্রথম ইতিহাস। 54 বছরের বাংলাদেশে কখনো এইরকম পাবলিক আদালতে এসে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় 15 জন শীর্ষ নেতা, যাদের মধ্যে রয়েছে মেজর জেনারেল, যাদের মধ্যে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল, যাদের মধ্যে রয়েছে ব্রিগেডিয়ার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর সহ, এই পদের, এই জায়গার, এই অবস্থার 15 জন শীর্ষ নেতাকে আপনি পাবলিকের সামনে এনে পাবলিক পুলিশ ব্যান করে পুলিশ তাদেরকে নামিয়ে নিয়ে আদালতে দাঁড় করাচ্ছেন। এটা বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্ব ইতিহাসে এটা একটা রেকর্ড র্যাঙ্কিংয়ে থাকবে। বিশ্বের ইতিহাসে বিভিন্ন দেশে এই ধরনের সেনাবাহিনী যারা অপরাধ করেছে বিচার হয়েছে, কিন্তু বাংলাদেশের এই বিচারটাও বিশ্ব টপ 10 র্যাঙ্কিংয়ে থাকবে। বাংলাদেশের এই বিচার বিশ্বের বুকে যত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী
কোনো বাহিনী অপরাধ করেছে, বিচার হয়েছে, সারা জীবনে পৃথিবী জন্মলগ্নের পর থেকে 10টা ঘটনার ভিতরে একটা ঘটনা হবে আজকের ঘটনাটি। তাই এটাকে ছোট্ট করে, এটাকে একেবারে অবহেলা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় সেনাবাহিনী নিয়ে অনেক কথা বলি, কিন্তু সেনাবাহিনীতে যারা এখন চাকরিরত আছেন তাদের যোগ্যতা, তাদের সাহসিকতা, তাদের দেশপ্রেমের পরিচয় কিন্তু আজকে দিয়েছেন। আজকে যদি তারা হাজির না হতেন তখন সেনাবাহিনীর সমালোচনা নয়, দেশব্যাপী নয়, বিশ্বব্যাপী বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কথা উঠত। কারণ আমরা কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের কাছ থেকে যে চিঠিটা পেলাম, যেই চিঠিটা তারা বাংলাদেশের সরকারকে পাঠিয়েছে, সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছে অপরাধীদেরকে যেন আদালতে হাজির করার ব্যবস্থা করে সেনাবাহিনী। আমরা বলেছিলাম যে যদি এই কথা না মানে তাহলে কি করা হবে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে জাতিসংঘের মাধ্যমে শান্তি মিশনে অবদান রাখছে, তাদেরকে সেখান থেকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আর পাঠিয়ে দিলে সেনাবাহিনীর ভিতরে একটা গোলযোগ, একটা বড় সমস্যা তৈরি হবে, যেটা টেকেল দেওয়া সেনা ক্যান্টনমেন্টে বা সেনাবাহিনীর ভিতরে অসম্ভব হয়ে দাঁড়াবে। আর সেই জায়গা থেকে আজকে সেনাবাহিনী বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সেনা প্রধান বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সেনা প্রধান সহ সবাই কিন্তু সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা ছাড়া কিছুতেই সম্ভব নয় মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেলের মতো পদবি, যারা এক একটা ক্যান্টনমেন্টের জিওসি, যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলার প্রধান ছিলেন, এই রকম মানুষদেরকে আপনি পাবলিক আদালতে এনে বিচার করতে পারতেন না। ক্যান্টনমেন্টের ভিতরে সেনা আইনে অনেক সময় সেনাবাহিনীর অপরাধীদের বিচার হয়, কিন্তু এইরকম শীর্ষ সেনা র্যাঙ্কিং এর মানুষের বিচার কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরেও হওয়ার ইতিহাস নাই। তাই বাহিরে এনে তাদেরকে পাবলিক আদালতে এনে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড় করিয়েছে, বিচারের ব্যবস্থা করেছেন। সেই সাহসিকতার প্রশংসা পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সাহসিকতার প্রশংসা পাচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, অক্সফোর্ডের আজীবন ফেলু, অক্সফোর্ডের আজীবন সম্মানিত ব্যক্তি এই সৈয়দ রিফাত আহমেদ, যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে রেকর্ড করেছিলেন, সেই প্রধান বিচারপতি এখন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দরিদ্রতম দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছে। সৈয়দ রিফাত আহমেদ ইংল্যান্ডের মতো, আমেরিকার মতো, ইউরোপের মতো দেশের প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু উনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশি প্রেমী হয়ে, বাংলাদেশের সন্তান হয়ে, বাংলাদেশের প্রধান বিচারপতির চেয়ারে বসে উনি এই চ্যালেঞ্জটা নিতে পেরেছেন, দিতে পেরেছেন। সেনাবাহিনীর সেনা প্রধানও ওনার সাথে সাক্ষাৎ করেও কোনো ধরনের ছাড়, কোনো ধরনের একে অপরকে কোনো ধরনের সহযোগিতা করার পক্ষে এসেছেন, কিন্তু কেউ একে অপরকে কন্ট্রাডিকশনে একে অপরের বিরুদ্ধে দাঁড়ান নাই। সেনা প্রধান ও প্রধান বিচারপতির বিরুদ্ধে দাঁড়ান নাই। প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টা যেই নিয়মে বিচারটা হওয়া দরকার মনে করছেন, সেটার প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে আছে অ্যাডভোকেট মিজানুল ইসলাম সহ যারা টিমটা আছে, পুরা টিমটাকে এখন বাংলাদেশের হিরো হিসাবে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করছে। যে এই ধরনের অপরাধগুলা কঠিন ছিল, কারণ ব্রিগেডিয়ার আমান আজমি বেঁচে আছে 9 বছর এই কারাগারে, তাদের কারাগারে ছিলেন আমান আজমি, 8 বছর ছিলেন ব্যারিস্টার আরমান। ব্যারিস্টার আরমানের সাক্ষাৎকারগুলা এখন বিশ্ব মিডিয়াতে প্রচার হচ্ছে, বিবিসিতে তার সাক্ষাৎকারের ভিতরে সব উঠে এসেছে। এই সকল নিউজ সত্য হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনী দেখেছে, বাংলাদেশ সেনাবাহিনী বুঝতে পেরেছে, যদি আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় না করাই, পুরা সেনাবাহিনীর বদনাম, পুরা সেনাবাহিনীর জন্য কোনো বিপজ্জনক অন্ধকার নেমে আসতে পারে। যেই অন্ধকারের কথা বলা হয়েছিল অগাস্ট মাসে সেনাবাহিনীকে, যে শেখ হাসিনার পক্ষ ছেড়ে জনতার পক্ষে যদি বাংলাদেশ সেনাবাহিনী না যা, তাহলে আন্তর্জাতিক অঙ্গন থেকে, জাতিসংঘ থেকে, শান্তি মিশন থেকে সেনাবাহিনীকে বের করে দেওয়া হবে, যেটা ওপেন সিক্রেট। আমরা সবাই জানি যে এরকম একটি সংবাদ জাতিসংঘ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানানো হয়েছিল, যেই কারণে আমরা দেখেছি যে তরুণ সেনাবাহিনীর সেনা অফিসাররা হাসিনার বিরুদ্ধে জনতার পক্ষে দাঁড়ানোর জন্য কথা বলেছিলেন। আর সেই কথাই একমত হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসিনাকে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। জনতার পক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছেন, জনতার সাথে সেনাবাহিনী লড়াইয়ে যান নাই। আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু যখন এই ইস্যুতে খবরটা পাইলাম শেয়ার না করে পারলাম না। প্রথমত ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দিতে চাই। দেখেন, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি কোন দলের কোন মতের ডাজন্ট ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সীমান্তে ভারতীয় বিএসএফ এর যেই দীর্ঘদিন যাবৎ দাদাগিরি, সেই দাদাগিরির বিপরীতে পাল্টা জবাবের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই ভিডিওতে, ভালো লাগলে শেয়ার করবেন। দিন শেষে আমরা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, রাষ্ট্রের যারা হর্তাকর্তা আছেন তাদেরকে। তবে এই ধরনের উদ্যোগ আমার কাছে মনে হচ্ছে এই প্রথমবারই নেওয়া হয়েছে।
ভারতের সঙ্গে সীমান্ত যে অঞ্চলগুলো আছে সেখানে প্রতিনিয়ত চোরাকারবারিদের কারণে আমরা বাংলাদেশের গরিব মানুষ আছি, ভারতেরও গরিব মানুষ আছে, কিন্তু বাংলাদেশের বিজিবি যতটা রহম করে কিন্তু বিএসএফ কিন্তু সেক্ষেত্রে তা করে না। সীমান্তের ওই পারে বা কাছাকাছি গেলে গুলি টুলি করে মাইরা ফেলে, আমাদের টাকা পয়সা ওইদিকে যারা যায় চোরাকারবারি তাদেরগুলো এরা লুটপাট করে নিয়ে যায়। আর বিপরীতে আমরা দেখি যে ভাই চোরাকারবারি করতে গিয়ে দেশের মানুষ মারা গেছে, লাশটাও ঠিক মতো পাওয়া যায় না। তবে এবার ভিন্ন প্রেক্ষাপট আসতে যাচ্ছে। ভারতের সাথে সীমান্ত সুরক্ষায় ভুরুঙ্গামারি, থানচি এবং মেহেরপুর বর্ডার গার্ড বাংলাদেশের নতুন 3টি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে, কারণ এই সীমান্তগুলোতে প্রতিনিয়তই নানান ধরনের ঘটনা ঘটছিল। এই 3 ব্যাটালিয়ন সহ বিজিবির জন্য মোট 2258টি পদ সৃষ্টি করা হয়েছে। আর এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত 1 শাখা থেকে গতকালকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আপনার এখানে যে পদগুলো তৈরি করা হয়েছে, পরিচালক পদ 3টি, অতিরিক্ত পরিচালক এবং উপপরিচালক পদ 9টি, সহকারী পরিচালক 3টি, পুলিশ ইন্সপেক্টর 3টি, সুবেদার মেজর সব ক্যাটাগরির 3টি, সুবেদার 18টি, নায়েব সুবেদার 57টি, হাবিলদার 240টি, নায়েক 285টি, ল্যান্স নায়েক 15টি, ল্যান্স নায়েক 327টি, সিপাহী অফিস সহকারী 15 জন, সিপাহী 1221 জন, ইমাম বেসামরিক 3 জন, হিসাবরক্ষক 3 জন, উচ্চমানের সহকারী 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এভাবে আপনার মোট 2258টি নতুন পদ তৈরি করা হয়েছে। বর্তমানে বিজিবির সংখ্যা রয়েছে 57,477টি, আর এই সংখ্যাটা যুক্ত হলে 59,735 জন বিজিবির সদস্য আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। বলা হচ্ছে যে আপনার এখন এদের কাজকর্ম কি থাকবে, সীমান্ত সুরক্ষা এবং বিজিবির জনবল বাড়াতে এই নতুন 3টি ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে। খুবই সাধুবাদ এবং প্রশংসনীয় উদ্যোগ। এখানে অনেক মানুষের রিজিকের যেমন ব্যবস্থা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পাশাপাশি সীমান্তে দাঁড়িয়ে প্রিয় বাংলাদেশকে, এই দেশের জনগণকে মানে বহির্শত্রুর হাত থেকে, বিশেষ করে ভারত আর আমার মনে হয় যে মিয়ানমারের দিকে একটু নজর রাখা দরকার। পার্বত্য অঞ্চলগুলোতে সেখানে মিয়ানমার ইদানিং সময় আরাকান গোষ্ঠী তাদের নানান অ্যাক্টিভিটিস চালায়, ইয়াবা সহ বিভিন্ন মাদক কারবারি বাংলাদেশ থেকে জড়িত, এদেরকেও চিহ্নিত করতে হবে, সে অঞ্চলেও আর একটু নজর দেওয়া উচিত। এখন এটা কেন জরুরি? অনেকে মনে করছেন ভাই এখন এটা কি দরকার ছিল? দরকার ছিল, অবশ্যই দরকার ছিল, কারণ ভারতের বিএসএফ থাকে 50 জন, আমাদের থাকে মনে করেন 20 জন। আবার তাদের কাছে উন্নত মানের যে মেশিনারিজ আছে, আমাদের কাছে কম উন্নত মানের মেশিনারিজ আছে। শুধুমাত্র জনবল বাড়ালে হবে না, হাতে মেশিনারিজ দিতে হবে উন্নত মানের, যেন শত্রুর মোকাবেলায় আমাদের সক্ষমতা লেভেলে থাকে, মিনিমাম লেভেলে থাকতে হবে। যেমন আমার কাছে আছে ধরেন এক ধরনের মেশিন, আপনার কাছে আছে লাঠি বাস, এই ভাই ম্যানুয়াল পদ্ধতির, এগুলো দিয়ে কাজ হবে না। সীমান্তে কথা বলতে গেলে আমাদের একটা ইস্যু যদি তারা হাত দেয়, আমরা পাল্টা একটা ইস্যু হাত দিতে হবে উইথিন এ সেকেন্ড। সো সরকারকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়ার জন্য। বিএনপিকে বাদ দিয়ে, বিএনপিকে চপেটাঘাত করে নতুন বাংলাদেশের শুভযাত্রা। হ্যাঁ, বিএনপি অবাক, কিন্তু আপনারা জানেন না যে কি ঘটেছে। বিএনপি মাইনকে চিপায় পড়েছে, বিএনপি ধ্বংস হয়ে গেছে। বিএনপি ভবিষ্যতে মুসলিম লীগ জাতীয় পার্টির মতো ছোট্ট বনসাই পার্টিতে পরিণত হবে, জাসদ ন্যাব ভাসানির মতো দলে পরিণত হবে। বাংলাদেশ পন্থী রাজনীতি বিএনপি করতে পারছে না। বিএনপি দালালির রাজনীতি করছে। এই রাজনীতি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে টিকবে না, এটা অনিবার্য। হ্যাঁ, বিএনপির ধমক উপেক্ষা করে বাংলাদেশের যাত্রা কি সেটা। এবং এই প্রেক্ষিতে বিএনপি নতুন নাটক করা শুরু করেছে, সে নাটক ফাঁস করে দিব আজকে। কি প্রথম হচ্ছে, এই যে গুম খুনে অভিযুক্ত সার্ভিং সেনা অফিসারদের বিচার শুরু হয়েছে, ফরমালি তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে। এর মানে খুব দ্রুত গতিতে শুনানি হবে, চার্জ গঠন তো হয়েছে। এরপরে শুনবেন যে তাদের ফাঁসির রায়। শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আর 5 স্টার সাব জেলে কতদিন থাকবেন? বেশি দিন না, আপনাদের দিন ফুরিয়ে আসছে। কন্ডেম সেলে থাকা লাগবে, তারপরে শীততাপ নিয়ন্ত্রিত ফাঁসির রশি ঝুলবে। কারণ গুমের চাইতে বড় কোনো অপরাধ পৃথিবীতে নাই, খুনের চাইতে বড় অপরাধ গুম। এই নৃশংস 21 শতাব্দীর সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল এরা। কিন্তু সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল নানানভাবে এটা ঠেকাতে চেয়েছেন। সালাউদ্দিন আহমেদ ইউনূসকে চোখ গরম দিয়ে কথা বলেছিলেন, এই বিচার কইরেন না ভাই, বিপদে পড়বেন। এবং কিছুদিন আগে প্রকাশ্যে দালালি করেছিলেন সালাউদ্দিন আহমেদ যে প্রতিরক্ষা বাহিনীর সাথে প্রফেসর ইউনূসের একটা ভারসাম্য দরকার, এমন কাজ আমরা করতে যাব না যেটা করলে ঝামেলা হতে পারে। এর মানে এই বিচার করলে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে, সেনাবাহিনী বিতর্কিত হতে পারে। নিজে গুমের শিকার হয়েছে, গুমের বিচার চায় না, কত বড় মুনাফিক। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।